হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। চলো আজকে আমরা বায়োলজির একটা নতুন চ্যাপ্টার পড়ি, সেটা হচ্ছে আমাদের তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন জিনিসটা কি বলো তো? বিভাজন মানে কি? বিভাজন শব্দটা দ্বারা তোমরা কি বোঝো? কেউ বলতে পারো আমাকে? বিভাজন, বিভাজন মানে কি? একটা থেকে একাধিক হওয়ার প্রক্রিয়া। অর্থাৎ কোষ বিভাজন মানে হচ্ছে এমন কিছু একটা যেখান থেকে এক থেকে একাধিক কোষে পরিণত হয়, এটাই হচ্ছে কোষ বিভাজন। ঠিক আছে, ওকে। এই কোষ বিভাজন তিন ভাবে হয়ে থাকে, তিন ভাবে। একটা হচ্ছে অ্যামাইটোসিস, একটা হচ্ছে মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। ওহো, আর বিড়ালটা দৌড় দিছে। তো দৌড় দিতে যাই ওইখানে এটা কি প্রেস করছে। আর এটা হচ্ছে মিওসিস। ওকে, এই তিনটা প্রক্রিয়ায় যে বিভাজন প্রধানত বিভাজিত হয়। এই অ্যামাইটোসিস মানে, এই অ্যামাইটোসিস কার ঘটে বলো তো? হ্যাঁ, এই অ্যামাইটোসিস কার ঘটে? অ্যামাইটোসিস ঘটে এক কোষী। মাইটোসিস কার ঘটে? বা মাইটোসিস এবং মিওসিস এটা কার ঘটে? এই দুইটা ঘটে কার? এটা ঘটে হচ্ছে বহুকোষী প্রাণীর, বহুকোষী প্রাণীর। ঠিক আছে, তার মধ্যে স্পেশালি এই মাইটোসিস ঘটে দেহকোষে, আর মিওসিস ঘটে জনন কোষে, জনন কোষে। ওকে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ আছে, বলো তো কোনটা অবজেক্টিভটা? একটা হচ্ছে জনন কোষ, আর একটা হচ্ছে জনন অঙ্গ। জনন অঙ্গ, এই জনন কোষ কি বলতো? শুক্রাণু ও ডিম্বাণু। আর জনন অঙ্গ কি বলতো? জনন অঙ্গ হচ্ছে আহ ছেলেদের ক্ষেত্রে পেনিস, আর মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনা। ভ্যাজাইনা, ওকে। মজার কথা হচ্ছে যে এই জনন কোষ কিন্তু শুধুমাত্র এই দুইটা, আর জনন অঙ্গ কিন্তু এরকমের, পেনিস এবং ভ্যাজাইনা। তো প্রশ্নে তোমাকে দিবে, আচ্ছা তুমি আমাকে বলো তো, এই জনন কোষের মধ্যে কোন বিভাজন ঘটে? আমি আগেই বলছিলাম যে মায়োসিস অথবা মিওসিস বিভাজন ঘটে। আর জনন অঙ্গে কোন বিভাজন ঘটে? জনন অঙ্গে যে বিভাজনটা ঘটে সেটা হচ্ছে মাইটোসিস। তো তোমরা অলরেডি কেউ কেউ ভুল করছো কিনা জানি না। এই জনন অঙ্গ, এই জনন অঙ্গ বলতো এই পেনিস আর এই ভ্যাজাইনা, এই দুটো কি অন টাইপ অফ দেহকোষের উদাহরণ না? আমি কি বলছিলাম যে দেহকোষ বিভাজনে কোনটি সাহায্য করে? মাইটোসিস। তাইলে এই জনন অঙ্গ দেখা তুমি কি পরীক্ষায় ভুল করবা? এই ভুলটা কিন্তু আমিও তোমার মতো বয়সে করছিলাম। সেটা কি ভুল করছিলাম? আমাকে অপশনে দিছে যে আহ, নিচের কোনটি মাইটোসিস, নিচের কোনটি মিওসিস বিভাজন ঘটে। প্রথম অপশনে দিছে জনন অঙ্গ। তা আমি আর অঙ্ক টঙ্ক কিছু দেখি নেই, আমি দেখছি জনন। আমি জনন দেখা ফিসাবিলিল্লা নামে 1 নাম্বার দাগাই দিছি। পরে আমি শেষে ডি নাম্বার অপশনে যাইয়া দেখি যে সেইখানে ডিম্বাণু ছিল। তো ডিম্বাণু তো, হ্যাঁ, এটা তো ডিম্বাণুতে মায়োসিস কোষ বিভাজন ঘটে, বুঝতে পারছো? এই জন্য সতর্ক সাবধান থাকতে হবে, এবং এটা একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ কিন্তু। ঠিক আছে, আমরা এবার পরের স্লাইডে যাচ্ছি। কোষ বিভাজন এবং তার প্রকারভেদ। এখানে কিছু গুরুত্বপূর্ণ কথার মধ্যে তুমি যদি এটা পড়ো তাহলে বুঝতে পারবা যে কিছু কিছু কোষ আছে যারা এককোষী। এই কোষগুলো কারা? এই কোষগুলো হচ্ছে, এই কোষগুলো হচ্ছে এককোষী জীব। যেমন হচ্ছে এই কোষগুলো কারা? ব্যাকটেরিয়া, অ্যামিবা এবং প্লাজমোডিয়াম। ওকে, তারপর বহুকোষী জীব কি? বহুকোষী জীব তো তোমার আশেপাশে তুমি যা দেখো ম্যাক্সিমাম বহুকোষী জীব। এই কোষ বিভাজনটা আসলে কিভাবে হয় তোমরা অনেকেই জানো, এটা আর নতুন করে বলার কিছু নাই। সেটা হচ্ছে পুং আর স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়ে একটা নতুন প্রজন্মের মানে সৃষ্টি হয়ে বলতে সৃষ্টি হয়ে তাদের মিলন ঘটে নতুন একটা কি হয়, প্রজন্মের সৃষ্টি হয়। ঠিক আছে, এইটাই হচ্ছে কোষ বিভাজন। ওকে, এখানে দুটো গুরুত্বপূর্ণ
প্রক্রিয়ার কথা বলছে, একটা হচ্ছে মাইটোসিস আর হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিসের কথা বলে নেই। তারপর তুমি মনে রাখবা অ্যামাইটোসিস প্রক্রিয়াটা হচ্ছে এরকম একটা কোষ থাকবে, ওকে। তো মাইটোসিস মিওসিস, মাইটোসিস মিওসিসের মধ্যে সরি অ্যামাইটোসিস পড়তে ছিলাম আমরা, অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস ঘটনাটা কি ঘটে, এরকম একটা নর্মাল কোষ থাকে, হ্যাঁ, এই কোষটা আস্তে আস্তে এই মাঝ বরাবর এরকম এরকমের ডাম্বেল আকৃতির হয়, হয়ে এই মাঝ বরাবর সে আস্তে করে কি হয় দুইটা আলাদা কোষে বিভক্ত হয়ে যায়। এইটাই হচ্ছে অ্যামাইটোসিস। এইগুলো কোথায় ঘটে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ অথবা নিম্ন শ্রেণীর প্রাণীতে অথবা এককোষী জীবে। কিন্তু মাইটোসিস জিনিসটা একটু জটিল। তোমাদের এখানে মাইটোসিস ক্লাস 9-10-এ মাইটোসিস নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা তখন তুমি দেখবা সেখানে মিওসিস নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। ওকে, তাহলে আমরা মাইটোসিস সম্পর্কে আরো একটু পড়াশোনা করি। মাইটোসিস জিনিসটা কি আসলে? এই কোষ বিভাজন প্রক্রিয়ায় সুকেন্দ্রিক বা প্রকৃত কোষ একটি ধারাবাহিক প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি অপত্য কোষে পরিণত হয়। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অবজেক্টিভ, মাইটোসিসের নিউক্লিয়াস সমানভাবে একবার বিভাজিত হয় আর ক্রোমোজোমও একবার বিভাজিত হয়। তাহলে গুরুত্বপূর্ণ একটা কথা যে মাইটোসিসে ক্রোমোজোম ও নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, কিন্তু মিওসিসে ক্রোমোজোম একবার এবং নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়। এই জিনিসটা মাথায় রাখবা, সামনে আমরা এটা লিখে দিব, তো এটা নিয়ে অত টেনশনের কিছু নাই। তারপর আমরা একটু দেখি যে বিভাজিত হয়। ওকে, আর কিছু লাগবে না এখানে। এই যে এই বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীবের দেহকোষে হয়ে থাকে। এবং এই দেহকোষগুলো কি কি আমরা একটু ধারণা করতে পারি। প্রাণীর দেহকোষ, উদ্ভিদের দেহকোষ। তো সেই রকমের হচ্ছে যেমন উদ্ভিদের দেহকোষ কোনটা, বর্ধনশীল অংশের ভাজক টিস্যু। ভাজক টিস্যু মানে কি বলতো, যে টিস্যু ভাগ হতে পারে, বিভাজিত হতে পারে। উদ্ভিদের টিস্যু দুই রকমের, উদ্ভিদ টিস্যু একটা হচ্ছে ভাজক, একটা হলো স্থায়ী। স্থায়ী টিস্যু কোনটা বলতো, ছাল বাকল, যে টিস্যুর কি হয় না, কোনো পরিবর্তন হয় না। আর ভাজক টিস্যু, যে টিস্যু কি হয়, বিভাজিত হতে পারে। বুঝতে পারছো? তো এই রকমের ভাজক টিস্যু যেগুলো বিভাজিত হতে পারে সেগুলাই কি ঘটে, মাইটোসিস কোষ বিভাজন ঘটে। যেমন কাণ্ড এবং মূলের অগ্রভাগে, যেমন কাণ্ড এবং মূলের অগ্রভাগের ভ্রূণমূলে, বর্ধনশীল পাতায়, মুকুলে ইত্যাদিতে। দেখছো এগুলো সবসময় কি বিভাজিত হয় এরকমের, ইত্যাদিতে মাইটোসিস বিভাজন ঘটে। এছাড়াও এই ঘটনাটা মনে রাখতে হবে, নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জননের সময়ও এ ধরনের বিভাজন ঘটে। তবে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জনন, কিছু কিছু অযৌন জনন কিরকমের বলতো, দেখো অযৌন জনন কিরকমের, ধরো এই একটা প্রাণী বা এটা হাইড্রা মনে করো, ঠিক আছে, এই একটা হাইড্রা। এই হাইড্রার এইখানে একটা কি হইলো, একটা গুটির মতো হইলো। সেই গুটিটা এইখান দিয়ে তার মৌসুম থেকে গুটিটা আলাদা হয়ে গেল এবং সে আবার নিজে এরকমের ঠ্যাং ঠ্যাং বানাইয়া বড় একটা দুইটা আলাদা আলাদা হাইড্রায় পরিণত হয়ে গেল। এই গুটিটা আস্তে আস্তে বড় হইয়া 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 ওই নিচের ঠ্যাংগুলো সাইডে দিয়ে আর নতুন গুটি হয়ে গেল। তাহলে এই এই গুটিটাকে বলা হয় কি জানো, মুকুলোদ্গম বিভাজন প্রক্রিয়া।
মুকুলোদ্গম বিভাজন প্রক্রিয়া। তার মানে নিম্ন শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণীর অযৌন জনন, অর্থাৎ যৌন জনন মানে কি বলতো? যৌন মানেই হচ্ছে যেখানে পুং এবং স্ত্রী মিলন ঘটবে, ঠিক আছে? তাহলে অযৌন জনন মানে যেখানে পুং এবং স্ত্রীর মিলন ঘটবে না, সেটা হচ্ছে অযৌন জনন। ওকে ওকে, এবার আসো আমরা দেখি, সামনে পড়ি যে মাইটোসিসের পর্যায়সমূহ। এই মাইটোসিস বিভাজনের কিছু পর্যায় আছে, 5টা পর্যায়, কিন্তু মূলত 6টা পর্যায়। কেন? কারণ একটা পর্যায় আছে যে পর্যায়টাকে পর্যায়ের মধ্যে ধরা হয় না, সেই পর্যায়টার নাম হচ্ছে ইন্টারফেস দশা। সেই পর্যায়টার নাম কি? ইন্টারফেস দশা। ধরো আমরা এভাবে করে একটু পড়ি যে মাইটোসিসের কোষ বিভাজন প্রক্রিয়া অবিচ্ছিন্ন ধারাবাহিক প্রক্রিয়া, ঠিক আছে? এই বিভাজনের প্রথমে ক্যারিওকাইনেসিস হয়। এই ক্যারিওকাইনেসিস মানে কি জানো? তোমাদেরকে প্রথম অধ্যায়ে পড়েছিলাম, যেমন প্রোক্যারিওটিক, প্রোক্যারিওটিক মানে কি? প্রো মানে আদি, ক্যারিওটিক মানে কি? নিউক্লিয়াস বিশিষ্ট। আর এই ক্যারিওকাইনেসিস মানে কি? এই ক্যারিওকাইনেসিস মানে ক্যারিও মানে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে বিভাজন। তার মানে নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে বলা হয়, নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এবং পরবর্তীতে সাইটোকাইনেসিস ঘটে, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন। তাহলে ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন। ওকে, এইখানে গুরুত্বপূর্ণ একটা লাইন হচ্ছে যে বিভাজনের শুরু করার আগে নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। এই পর্যায়কে ইন্টারফেস পর্যায় বলে। ওই যে আমি বললাম যে 6 নম্বর একটা এক্সট্রা পর্যায় আছে যে পর্যায়টাকে ধরা হয় না, সেটা হচ্ছে ইন্টারফেস পর্যায়। কিন্তু মূলত নিউক্লিয়াসের বিভাজন অনুসারে এটাকে 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রোফেস, 2 নম্বর প্রোমেটাফেস, 3 নম্বর মেটাফেস, 4 নম্বর অ্যানাফেস, 5 নম্বর টেলোফেস। ওকে, চলো এবার দেখি প্রোফেস। প্রোফেসের কাজ কি, বা কাজ না, মানে প্রোফেস ধাপটা কি? প্রোফেস ধাপটা আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো, আমাদের সব পড়ার দরকার নেই, এবং এইটাই আমরা খাতায় নোট করব। খাতায় নোট করে পরীক্ষার হলে সব জায়গায় সব কাজে এইটুকুই আমরা ইউজ করবো, এর বেশি আমরা কিছু ইউজ করবো না। ওকে, দেখো এটি মাইটোসিসের প্রথম পর্যায়, এটুকু আমরা লিখবো প্রোফেস ধাপে। ওকে, এ পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে সংকুচিত হতে থাকে এবং মোটা এবং খাটো হতে থাকে। আচ্ছা, এই যে তুমি একটু চিন্তা করো, এই ক্রোমোজোমগুলো এই পরিবর্তনের কারণ হিসেবে পানি বিয়োজনকে বিবেচনা করা হয়। পানি বিয়োজন মানে কি বলতো? পানি বিয়োজন মানে হচ্ছে সে পানি কি করে? ছেড়ে দেয়, পানি ছেড়ে দেয়। একটা মানুষ যখন সে খাবার খাওয়া বন্ধ করে দেয়, বা মনে করো তার কোনো রোগ হয়েছে, তার শরীর থেকে সব পুষ্টি উপাদান ঝরে পড়ে যাইতেছে, মানুষটার রোগা পাতলা শুকনো টিনটিনা হয়ে যায় না? তো নিউক্লিয়াসের ক্ষেত্রেও ঘটনাটা এরকমের, যে নিউক্লিয়াস পানি যখন তার ভিতরের রস যখন সে ছেড়ে দেয়, তখন নিউক্লিয়াসটা কি হয়? আস্তে আস্তে সংকুচিত হয়ে সে লম্বা হয় এবং খাটো হতে শুরু করে। ঠিক আছে, খাটো হতে শুরু করে এবং মোটা হতে শুরু করে। ওকে, দুঃখিত আমি এখানে গোলাই ফেলছি, প্রত্যেকবার আমি এটা গোলাই ফেলি, তোমরাও গোলাই ফেলার চান্স আছে, সাবধান থাকো, আমি গোলাই ফেলি। সেই জিনিসটা কি? পানি বিয়োজন মানে কি? পানি ছেড়ে দেওয়া। পানি ছেড়ে দিলে, দুঃখিত এর আগে যেটা বলছি, পানি ছেড়ে দিলে এরা মোটা হয়। আচ্ছা, আমার উদাহরণটা মনে রাখো না, আমার উদাহরণটা মনে রেখে যদি কেউ ভুল করো তাহলে আমি দায়ী না। আমি আবার বলে দিচ্ছি যে পানি বিয়োজন, আমি একটু অন্যমনস্ক ছিলাম। পানি বিয়োজন করলে, অর্থাৎ পানি ছেড়ে দিলে সে আস্তে আস্তে মোটা খাটো হয়ে যায়, বুঝছো? মানে খিচ দিয়ে সে খাটো হয়ে যায় এবং সে মোটা হয়ে যায়, তাহলে খাটো মোটা হয়। ওকে, আর কিছু দরকার নাই। এবং এখানে দেখো, এখানে লিখে দিছি যেটা একটা জটিল প্রক্রিয়া, তো তুমি তো বুঝছোই যেটা একটা জটিল প্রক্রিয়া, এটা নিয়ে আর কি মাথা ঘামাবা না আশা করি। জাস্ট এইটুকু মনে রাখবা যে পানি প্রোফেজের প্রথম ধাপে, তোমার মতো বয়সে আমি এইসব ভুল করছি, এখনো করি। আচ্ছা, প্রোফেজে প্রথমে পানি কি হয়, সেটা এরকম কেন করে? হ্যাঁ, পানি বিয়োজন ঘটে, আর পানি বিয়োজন ঘটলে কি হয়? মোটা খাটো হয়, শেষ। আর কিছু তোমার লাগবে না। ওকে, তারপর 2-1বার ভুল করতে করতে তুমিও শিখে যাবা, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে দেখো
প্রথম তোমরা ছবি আঁকবা, বাসায় বাসায় ছবি আঁকবা। কোনটা ছবি আঁকবা বলো তো? এইটুক ছবি আঁকবা, এই শেষ অবস্থার। এইসব ছবি তোমরা খাতায় আঁকবা না, পরীক্ষার হলে এই ছবিটা আঁকবা। ছবিটা কিভাবে আঁকবা তোমাদের একটা আঁকা শিখাই দেই। আচ্ছা, আমি আসতেছি, জাস্ট এ মিনিট। ওকে, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে যে, তাহলে প্রোফেস দশার আমরা এই শেষ অবস্থার ছবিটা আঁকবো, এই ছবিটা আঁকবো। এই ছবিটা কিভাবে আঁকবো? তাহলে আমরা চলো দেখি যে ছবিটা কিভাবে সহজে আঁকা যায়। প্রথমে আমরা এভাবে করে একটা দাগ দিব, নিচে একটা দাগ দিব, এরপর এখান থেকে এটা মিলাই দিব, এখান থেকে এটা মিলাই দিব। ওকে, আমরা উদ্ভিদ কোষ সবসময় আঁকবো, প্রাণী কোষ আঁকবো না, ঠিক আছে? আমরা শুধুমাত্র উদ্ভিদ কোষ আঁকবো। তো এবং এই ভেতরে হচ্ছে আমরা সেল মেমব্রেনটা দিয়ে দিব। ওকে, এরপর এর ভেতরে আমরা একটা নিউক্লিয়াস দিব। এই নিউক্লিয়াসটার ভেতরে আমাদের কি থাকবে? এই দেখো, ক্রোমোজোমগুলো মোটা হয় এবং খাটো হয়। তাহলে এরকমের মোটা হয়, এরকম খাটো হয়। আর মাঝখানে কি থাকে? নিউক্লিওপ্লাজম থাকে, ঠিক আছে? ওকে, এই গেল আমাদের চিত্র প্রোফেস। চলো এবার আমরা পরেরটাই যাই। এবার হচ্ছে প্রোমেটাফেস। প্রোমেটাফেসে কতটুক পড়বা? আমি কি, হ্যাঁ, হাইলাইটারে দাগাই দিয়েছিলাম। ওকে, যতটুক দাগাই দিব অতটুক পড়বে এবং অতটুক খাতায় লিখবা যখন তোমার খ অথবা গ এর মার্কের প্রশ্নে আসবে, ঠিক আছে? ওকে ওকে, প্রোমেটাফেস। প্রোমেটাফেস হচ্ছে, একটা মিনিট আমি মাইকটা কন্ট্রোল করি। হ্যাঁ, প্রোমেটাফেস হচ্ছে এ পর্যায়ে একেবারে প্রথম দিকে উদ্ভিদ কোষের কতগুলো তন্তুময় প্রোটিনের সমন্বয়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এগুলো কিছু লিখবা না। প্রোমেটাফেসে কি হয়? এ পর্যায়ে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। তাহলে প্রশ্ন, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো মনে রাখবা যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোথায়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় কোন দশায়? কোন দশায় বলো তো? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় পুরো মেটাফেজ দশায়। ওকে, তারপর স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী স্থানকে ইকুয়েটর বলা হয়। তাহলে প্রশ্ন আসবে, ইকুয়েটর কাকে বলা হয়? স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল বলা হয়। এরপর এই স্পিন্ডল যন্ত্র কোথায় লেগে থাকে বলতো? কোষকঙ্কালের মাইক্রোটিউবিউলে। এটা গুরুত্বপূর্ণ। আমরা কোষকঙ্কালের তিনটা পড়ছিলাম, মাইক্রোটিউবিউল, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ঠিক আছে, মাইক্রোফিলামেন্ট, এগুলো পড়েছিলাম না? তার মধ্যে কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো কি দেয়া তৈরি? কোষকঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি। ওকে ওকে, এরপর গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা হচ্ছে যে, ওকে, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল তন্তু যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে সংযুক্ত থাকে। এই তন্তুগুলোকে বলা হয় আকর্ষণ তন্তু। আচ্ছা, তোমরা কি সেন্ট্রোমিয়ার সম্পর্কে জানো? আমরা যখন ক্রোমোজোম পড়ছিলাম, তোমরা একটু বইটা খুলে দেখো তো, ক্রোমোজোমটা কিন্তু এরকম থাকে। ক্রোমোজোমটা এরকম থাকে। এই যে মাঝখানের গোল্লাটা না, এই গোল্লাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই গোলাটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। ওকে ওকে, তো সেই সেন্ট্রোমিয়ার যখন এই স্পিন্ডল তন্তুর সাথে এরকম লেগে যায়, যেমন এইটা লাগছে, এইটা লাগছে, এইটা লাগছে, এইটা লাগছে, এগুলোকে বলা হয় ট্রাকশন ফাইবার। কিন্তু এই যেগুলো লাগে নাই এগুলো কিন্তু শুধুমাত্র তন্তু, আর যেটা লাগছে সেটা হচ্ছে ট্রাকশন ফাইবার। বুঝতে পারছো? ওকে, এই ট্রাকশন ফাইবারের আরেকটা নাম কি? ক্রোমোজোমাল তন্তু। ঠিক আছে, ওকে। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ পড়া দেখো। গুরুত্বপূর্ণ পড়াটা হচ্ছে এটা,
এই যে প্রাণীকোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুই মেরু অবস্থান করে এবং সেন্ট্রিওল চারদিকে রশ্মি বিস্তৃত করে থাকে, একে বলে অ্যাস্টার রে। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসবে যে অ্যাস্টার রে কোন কোষের উদাহরণ? অ্যাস্টারে কোন কোষের উদাহরণ, এটা না লিখি। অ্যাস্টারে কোন কোষের উদাহরণ বলো তো? প্রাণী কোষের। ওকে, এবার পরের ধাপ হচ্ছে মেটাফেজ। মেটাফেজে মনে রাখবা মেটা মানে মোটা, মেটা মানে এটা ছন্দ, মেটা মানে মোটা না, মেটা মানে আমি মনে রাখি মেটা মানে মোটা। তাহলে এই ফেজে প্রথম কাজ হচ্ছে এটা মোটা হবে, ক্রোমোজোমগুলা কে মোটা হবে? ক্রোমোজোমগুলা মোটা হবে। এই পর্যায়ে সব ক্রোমোজোম বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয়, বিষুবীয় অঞ্চল বোঝো? দুই মেরুর মাঝামাঝি বিষুবীয় মানে এই জায়গাটা, এই যে মাঝামাঝি এই জায়গাটা বিষুবীয়। তারপর প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে বিষুবীয় অঞ্চলে, ঠিক আছে, দরকার নাই। এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়। সবচেয়ে মোটা অথবা খাটো হয় কোন ফেজে? মেটাফেজে। এবার এই প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন থাকে। প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড কোনগুলো বলো তো? দেখাই। এইগুলো হচ্ছে, এইটা পুরোটা ক্রোমোজোম, আর এই যে এগুলো ভাগ হয়ে গেলে এক একটা এক এক রকম হয়ে গেলে এটাকে বলা হয় ক্রোমাটিড। ওকে, পরস্পর বিচ্ছিন্ন থাকে। এ পর্যায়ে শেষ দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন ঘটে। সেন্ট্রোমিয়ার বিভাজন বলতে কি বোঝায়? এই মাঝ বরাবর দুইটা ভাগ হয়ে যায়, এই মাঝ বরাবর দুইটা ভাগ হয়ে যায়, ভাগ হয়ে এই একটা ক্রোমাটিড তৈরি করে আর এই একটা ক্রোমাটিড তৈরি করে। তার মানে একটা ক্রোমোজোম ভেঙে দুইটা ক্রোমাটিড তৈরি করে। মজার ব্যাপার, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অবজেক্টিভ এখানে এইটা, যেখানে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আর এইখান থেকে পড়বা যে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিয়াসের বিলুপ্তি ঘটতে থাকে। আর প্রোফেজে পড়বা না, প্রোফেজে কিছু বলার নেই, তাহলে আমরা সামনেরটায় যাই। তাহলে নিউক্লিওলাসের লাস ও মেমব্রেনের কি হয় বলো তো? বিলুপ্তি শুরু হয়, বিলুপ্তি ঘটতে শুরু হয় কোথায় বলো তো? নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে শুরু হয় আমাদের প্রোমেটাফেজে। আর বিলুপ্ত হয় মেটাফেজে, বুঝতে পারছো? ওকে, এবার আমরা আসি অ্যানাফেজ। এই অ্যানাফেজের বাংলা হচ্ছে গতি পর্যায়। গতি পর্যায় অর্থাৎ এখানে গতিশীল হবে। এখানে সেন্ট্রোমিয়ার দুভাগে ভাগ হয়, আমরা দেখছিলাম গত ইসে, এখানে দেখছিলাম আলাদা হয়ে পরে দেখছিলাম, ঠিক আছে, এগুলো সব আমরা দেখছিলাম। এইখানে লাগবে এইটা যে অপত্য, আচ্ছা এটা না, অর্থাৎ ক্রোমোজোমগুলো অর্ধেক একদিকে, অর্থাৎ এটাই লাগবে, অপত্য ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরতে থাকে। ঠিক আছে, কীভাবে সরতে থাকে? এরকমের সরতে থাকে। এই যে দেখো, ক্রোমোজোম ক্রোমাটিড ভাগ হয়ে গেছে, এবার এরা দুইজন দুই দিকে চলতে থাকে, একজন এদিকে চলতে থাকে, একজন এদিকে চলতে থাকে। তাইলে ক্রোমোজোমের অর্ধেক এক মেরুর দিকে, বাকি অর্ধেক অন্য মেরুর দিকে, একটা এই মেরুর দিকে আর একটা অন্য মেরুর দিকে, এইভাবে করে তাদের চলন শুরু হয়। এই চলনটাকে একটু সুন্দরভাবে বুঝাইয়া লিখছে এইভাবে করে যে অপত্য ক্রোমোজোমগুলোর মেরু অভিমুখে চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে।
তাহলে সেন্ট্রোমিয়ার কোনটা আমরা দেখছিলাম ক্রোমোজোমের মাঝখানেরটা, সেই সেন্ট্রোমিয়ার অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় তাদের কি হয় অনুগামী হয়, অর্থাৎ তাদেরকে ফলো করে চলে। সেন্ট্রোমিয়ার অনুগামী ধরো এইদিকে যাইতেছে, তো এই সেন্ট্রোমিয়ার কি অগ্রগামী অর্থাৎ সামনের দিকে, আর বাহুদ্বয় কি এই বাহুদ্বয় অনুগামী অর্থাৎ তাদেরকে ফলো করে চলছে, এই জন্য তাকে বলা হয়েছে অনুগামী। এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে 4টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ভি, এল, জে, আই। এই ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটা, জে হচ্ছে অ্যাক্রো, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এখানে বা লিখছে এটা এবং হবে, তাহলে ভি হচ্ছে মোটা, এল হচ্ছে এই কি বলে সাব 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 কি বলে সাবমেটাসেন্ট্রিক, আর জে হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক, আই হচ্ছে টেলোসেন্ট্রিক। এইখানে তাইলে একটা গুরুত্বপূর্ণ অবজেক্টিভ হচ্ছে এইটা যে অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের মেরু প্রান্তে অবস্থান করে এবং ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। ওকে, বৃদ্ধি পেতে থাকে, আর বৃদ্ধি পায় কোথায়? বৃদ্ধি একটা পেতে থাকে অর্থাৎ পেতে শুরু করে, আর একটা বৃদ্ধি সম্পূর্ণ হয়ে পায় হচ্ছে টেলোফেজে। চলো দেখি টেলোফেজ। ও এগুলো ছবি আঁকা কি তোমাদেরকে দেখাইছিলাম? ছবি আঁকা আছে একবারে দেখাই। টেলোফেজ হচ্ছে মাইটোসিসের শেষ পর্যায়ে। এ পর্যায়ে প্রোফেজের ঘটনার বিপরীতগুলো ঘটে। সেটা কি আমরা পড়ছিলাম যে পানি বিয়োজন ঘটে, এখানে পানির যোজন ঘটবে। পানি যোজনের ফলে ক্রোমোজোম আবার সরু এবং লম্বা আকার ধারণ করে। ঠিক আছে, এতটুকুই। এবং যে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই নিউক্লিওলাসের এবং নিউক্লিয়ার মেমব্রেন আবার পুনরায় সৃষ্টি হয়, নিউক্লিয়ার মেমব্রেন সৃষ্টি হয় এবং দুই মেরুতে দুটি নতুন নিউক্লিয়াস তৈরি হয়। ওকে, ঠিক আছে। এবং স্পিন্ডল যন্ত্র ভেঙে যায় এবং তন্তুগুলো অদৃশ্য হয়ে যায়, যথেষ্ট, আর কিছু লাগবে না। আর বাকি কথাগুলো তোমাদেরকে এখানেই বলা আছে, যেমন ডটার সেল তৈরি হয়। আচ্ছা, উদ্ভিদ কোষে এটা গুরুত্বপূর্ণ, দেখো যে উদ্ভিদ কোষে টেলোফেজ পর্যায়ে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার কারণে আমি বলি একটু বলে আগে দাগাইনি, কোষ প্লেট গঠন করে। অর্থাৎ উদ্ভিদ কোষ যেটা, এই ধরো উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের মাঝখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যাই জমা হয়, দুই পাশে জমা হয়ে এই দুই পেশ দিয়ে আলাদা করে ভাগ হইয়া যায়। বাট প্রাণীকোষে এই জিনিসটা হয় না। প্রাণীকোষে এদের মাঝখানে এরকম একটা খাস তৈরি হয়, এই খাস দিয়া তারা দুইজন আলাদা হয়ে ভাগ হইয়া যায়, এরকম খাস হইয়া আস্তে আস্তে আলাদা হয়ে ভাগ হইয়া যায়। ঠিক আছে, তাইলে প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বরাবর কোষ প্লেটটি গর্তের মতো ভেতরের দিকে ঢুকে যায় এবং সর্বাগ দিকে গভীরতম হয়ে একসময় কোষ দুটি আলাদা হয়ে ভাগ হয়ে যায়। ঠিক আছে, ওকে। এই আর কোনো পড়া নেই, এগুলো হচ্ছে রিটেন, তুমি এটা পড়লেই বুঝবা। আচ্ছা, তাহলে আমরা একটু সামনের ছবিগুলো আঁকি। প্রোফেজ, এবার আমরা আঁকবো পুরো মেটাফেজ। না, এভাবে করে রাখলে হবে না, ভালো হবে না। এই এবার এই পাশে দুই পাশে দুইটা দাগ দিবা, এবার মাঝখান দিয়ে এভাবে দাগ দিবা, তারপর 1 2 3 4 5 6। ঠিক আছে, চাইলে 7টাও দিতে পারো। এরপরে মাঝখানে এই নিউক্লিয়াসটা বোঝাতে এরকম একটা গোল দিয়ে, যেটা এরকম ঢেউ দেওয়ার কারণ কি বলতো, এটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তারপর ক্রোমোজোমের মতো ক্রোমোজোম দিবা, ট্রাকশন ফাইবারে যেগুলো লেগে থাকবে এই ক্রোমোজোম দিবা, 2টা ক্রোমোজোম দিলা। তারপর এখানে হচ্ছে নিউক্লিয়াসটা যেটা কিনে বিলুপ্ত হবে। পরের ধাপ দেখো, পরের ধাপটা আর ছবি না আঁকাইলাম, তোমরা নিজেরা এগুলো আঁকে নিও। পরের ধাপে দেখো নিউক্লিয়াসটা বিলুপ্ত হয়ে গেছে, আর এলো সেই ট্রাকশন ফাইবার। ওকে, এইখানে ছবিটা, আগের ছবিটা গোল দিছে, এখানে ছবিটা এরকম তির্যক দিছে, কোনো সমস্যা নেই, একটা দিলেই হবে।
তারপরে যে অ্যানাফেজ দশায় এই যে ওটা মেরুর দিকে চলাচল শুরু হয়, এটা হচ্ছে অগ্রগামী, আর তার বাহুদ্বয় হচ্ছে অনুগামী। ঠিক আছে, ওকে। আর এই যে উদ্ভিদ কোষে এখান থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যুক্ত হয়ে একটা কোষ প্লেট অর্থাৎ একটা কোষের দেয়াল তৈরি করে, দেন দুইজন আলাদা হয়ে যায়। আর প্রাণী কোষে হয় কি, প্রাণী কোষে এখানে একটা খাস তৈরি করে, 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 একটা পর্যায়ে খাঁচ 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 দিয়ে দুইটা আলাদা কোষ তৈরি হয়ে যায়। বুঝছো? ওকে। আর এই মায়োটোসিসের গুরুত্ব কি এটা তোমরা সবাই পারবা, এটা একটু বাসায় পড়ে নিও। মায়োটোসিসের গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? এটা প্রায় মানুষের শরীরে কোষ সংখ্যা 30 ট্রিলিয়ন। এখন এই 30 ট্রিলিয়ন কোষ কই দিয়ে আসলো বলো তো? এই 30 ট্রিলিয়ন কোষ আসছে হচ্ছে একমাত্র মাইটোসিস দিয়া। মাইটোসিসের ফলেই আমরা প্রথম এই কোষগুলো আসতে শুরু করে। ওকে, তারপর হচ্ছে কি, মাইটোসিস বংশবৃদ্ধি অমুক তমুক হ্যান ত্যান সব কিছুতেই সাহায্য করে। ওকে, ঠিক আছে, আর দরকার নাই। এই যে এই মাইটোসিস যদি আবার অনিয়ন্ত্রিতভাবে হয়, ওই অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হতে পারে। এবার টিউমার ক্যান্সার শব্দগুলো আমার সাথে পরিচিত সবাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে গিয়া তোমার ক্যান্সার কিন্তু অন টাইপ অফ টিউমার, জানো তো? দেখা যায় যখন এরকম মনে করো টিউমার হয়, তো টিউমার কি মানে অত্যাধিক কোষ, যেখানে 10টা কোষের দরকার সেখানে 100টা কোষ হয়ে বসে রয়েছে, তখনই তো কি হয়? তখনই তো টিউমার হয়। এই ঠিক আছে, তখনই তো টিউমার অথবা তখন কি হয়? ক্যান্সার হয়। এবার হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কারণে E6 এবং E7 নামক দুটি জিন এমনকি কিছু প্রোটিন সৃষ্টি হয় যা কোষের নিয়ন্ত্রণ প্রোটিন অনুসমূহকে স্থানচ্যুত করে। এর ফলে বিভাজন নষ্ট হয় এবং এর ফলে জরায়ুমুখের টিউমার হয়। ওকে, ঠিক আছে। তাহলে মেইন ঘটনা হচ্ছে যে ক্যান্সার, এই মাইটোসিসের বিভাজনের অনিয়ন্ত্রিত বিভাজনের ফলে কি হয়? ক্যান্সার হয়। আর নিয়ন্ত্রিত বিভাজন অর্থাৎ নর্মাল বিভাজনের কারণে আমরা মানুষ হই। অর্থাৎ এই বিভাজন যদি না ঘটতো তাহলে আসলে আমরা এত বড় হতাম না এবং জীবন জীবিকা সব কি হয়ে যেত? কোনো কিছুই কন্ট্রোল রয়েতে চলতো না। তো আজকে হচ্ছে 18/2/25 সাইনিং অফ। তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ছবিগুলো তোমাদের HW থাকবে হচ্ছে ছবিগুলা, প্রত্যেকটা ধাপের 5টা ছবি মাস্ট, আর তার নিচে ব্যাখ্যা লেখা যতটুকু আমি দাগাই দিছি। আর কোনো অবজেক্টিভ, ওই অবজেক্টিভ বলতে এইগুলোর বাদে যত অবজেক্টিভ আছে সব হচ্ছে তোমার পড়তে হবে, সবগুলো খাতায় লিখে লিখে পড়ো। ঠিক আছে, তাহলে দেখা হবে সামনের ক্লাসে মিউসিস যদিও তেমন কোনো পড়া নাই, তারপর একটু ছোট করে পড়াইতে হবে তোমাদেরকে। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।